দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে বিশেষ আয়োজন আমাদের বাজেট ভাবনা অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং সর্ববামে রয়েছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি জনাব আব্দুল আল মিন্টু। আপনাদের দুজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন কিছুক্ষণ আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ 2025-26 অর্থ বছরের জন্য নতুন বাজেট উত্থাপন করেছেন। এবার যেহেতু জাতীয় সংসদ নেই, তাই তিনি এবারের বাজেটটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়েই তিনি তার বাজেট উত্থাপন করেছেন, যেখানে তিনি আসলে মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়েই কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায় সেই টার্গেট ধরেছেন। যেখানে মূল্যস্ফীতির টার্গেট ধরা হয়েছে 6.5% এবং জিডিপি প্রবৃদ্ধির টার্গেট ধরা হয়েছে 5.5%। এবং নতুন তথ্য হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন কিংবা যারা আহত হয়েছিলেন তাদের পরিবারের জন্য তিনি 405 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। একই সাথে সরকারি কর্মচারীদের জন্য এক ধরনের বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাবও করেছেন তিনি। এরকম নানা প্রস্তাব করেছেন। সব মিলিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই বাজেট নিয়ে আমরা আলোচনা করব। শুরুটা করতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদকে দিয়ে। স্যার, এবারের যে বাজেট হলো এটি আসলে কেমন হলো? অর্থ উপদেষ্টা বলছেন এবারের বাজেটটি সামগ্রিক উন্নয়নের বাজেট, বিশেষ করে সাধারণ মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তিনি এই বাজেটকে ব্যতিক্রমী ধর্মী বা ব্যতিক্রম বাজেট বলেই উল্লেখ করেছেন। আসলে কেমন হলো এবারের বাজেট? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যতিক্রমী তো বটেই, কারণ যে ব্যাকগ্রাউন্ডের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যে অর্থ বছরটা সদ্য সমাপ্ত হতে যাচ্ছে সেটিও পুরো অর্থ বছরটাই ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকারেরই বাজেট, মানে বছর বাজেট। এবং প্রথম 2 মাস জুলাই আগস্ট ওই আন্দোলনেই চলে গেছে। তারপরের এই 8 মাসে পরবর্তী মাসগুলোতে মূলত পূর্ববর্তী পতিত সরকারের দিয়ে যাওয়া বাজেটকে অত্যন্ত সতর্কতার সাথে সচেতনতার সাথে বাস্তবায়ন করতে হয়েছে। সেই জন্য আপনারা হয়তো দেখবেন যে বাস্তবায়ন তো হয়নি তেমন, কারণ ওই বাজেটটি তো স্বাভাবিকভাবে গত 4, 5, 7, 8 বছর যাবত এগুলো উচ্চ অভিলাষী বাজেট ছিল, বিশাল একটা ব্যয়ের বাজেট ছিল এবং বড় বড় দাগে বড় বড় ব্যয়ের বড় বড় ভাবনার বাজেট ছিল সেগুলো। ওর সাথে জাতীয় রাজস্ব বোর্ড বা আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের পরিস্থিতিটা ভালো ছিল না, ফলে প্রায়শই ছিল বড় বড় ঘাটতি এবং সেই ঘাটতি এবার মেটানোর ক্ষেত্রে ছিল মহামূল্যবান বৈদেশিক ঋণ। এই ঋণ আবার ওই অর্থ আগে এডিবি, জাপান বা অন্যরা যে মিডিয়াম লং টার্ম দিত সেটা না, এই ঋণ হচ্ছে কঠিন সত্ত্বের ঋণ। অধিকাংশই ছিল সাপ্লায়ার্স ক্রেডিটের প্রকৃতির, অধিকাংশই ছিল নানান ধরনের কঠিন শর্তের আবর্তে জড়ানো। এবং যার জন্যই যার প্রতিফলটাই হচ্ছে, যেমন আমরা বলি 2015 সালের পরের থেকে এমনভাবে বৈদেশিক ঋণ মানে ওই ধরনের সাপ্লায়ার্স ক্রেডিট বা ইত্যাদি নেওয়া হয়েছে যেগুলোর গ্রেস পিরিয়ড যথেষ্ট কম এবং যেগুলো এক্ষুনি পে করবার মতন পরিস্থিতি। যার জন্য আপনি দেখবেন যে এখানে ওই বৈদেশিক ঋণের হার বা বৈদেশিক সুদের হার বা যে বাজেট এটা কিন্তু হু হু করে বেড়েছে। এবার বরাদ্দ দেওয়া হচ্ছে 1,22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, কারণ ওটাও স্বাভাবিক যে এমন এমন লোন নেওয়া হয়েছে সাপ্লায়ার্স ক্রেডিট বা ইত্যাদি। আগে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যেটা 10 বছর গ্রেস পিরিয়ড থাকতো, 15 বছর রিপিমেন্ট পিরিয়ড থাকতো, সুদের হার মাত্র 0.75% থাকতো, ওটা আমরা এক ধরনের গ্যারান্টি বলতাম। ওটা গায়ে লাগতো না আর কি, এই টাইপের। কিন্তু এই যে 2009 বা 10-এর পরের থেকে 24 পর্যন্ত অ্যাকচুয়ালি আগের 42 বা 40 বছরে যতটা না ফরেন এড নেওয়া হয়েছে, মানে লোন নেওয়া হয়েছে, এই 10, 12, 15 বছরেই কিন্তু তার দ্বিগুণ প্রায় নেওয়া হয়েছে, প্রচুর। এবং এগুলো কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংকের সব সফট লোন না বা এর লোন না, এগুলো সব আবার বলছি খুব বড় বড় দাগের সাপ্লায়ার্স ক্রেডিট। তো ওই পরিপ্রেক্ষিতে ওই প্রেক্ষাপটকে সামনে নিয়ে যখন একটা বাজেট তৈরি করা হচ্ছে বা দেওয়া হয়েছে, মাননীয় অর্থ উপদেষ্টা যথার্থই বলেছেন এটা ব্যতিক্রমী হতে হয়েছে। কারণ প্রথম লক্ষণীয় হচ্ছে যে বাজেটের আকার কিন্তু বাড়েনি, বরং একটু কমেছে। আবার ব্যতিক্রমী এই কারণে রেভিনিউ বাজেটের আকার কিন্তু রেভিনিউ আর্নিং এর আকার কিন্তু বাড়ানো আছে। অর্থাৎ একটা পুশ ফ্যাক্টর
এখানে করা হচ্ছে টু সাস্টেইন দিস ওই যে ভর্তুকি মানে বলে ঘাটতিটার জন্যে এখানে যেমন রেভিনিউ আর্নিংয়ের উপরে চাপ দেওয়া হচ্ছে যে ইকোনমিতে তোমার অর্থ আছে এবং তোমার ট্যাক্স জিডিপি রেশিওতে একথা বলে যে ইকোনমিতে মানুষের ট্যাক্স দেওয়ার আছে, সুযোগ আছে, সক্ষমতা আছে, কিন্তু তারা দিচ্ছে না, নিচ্ছে না, নেওয়া হচ্ছে না। এইটার উপরে চাপ দেওয়ার জন্যেই এটাকে পুশ ফ্যাক্টর হিসেবে রেভিনিউর আর্নিং কিন্তু কমানো হয়নি, বাড়ানো হয়েছে, কিন্তু ব্যয়ের বাজেট কিন্তু কমেছে। এতে ফলটা লক্ষ্য করা হচ্ছে এই যে যেন আমার এই ঘাটতিটা মানে আমার ইয়ের ভিতরে যাতে থাকে, সক্ষমতার ভিতরে যাতে থাকে, আমাকে যেন বেশি বাইরের লোন না নিতে হয়, আমাকে ভিতর থেকেও যেমন আমার যেন বেশি ঋণ না নিতে হয়, কারণ ভিতরে আমার ব্যাংকিং খাতের যে অবস্থা তার থেকে লোন নিলে বা সরকার যদি নিতে থাকে তাহলে আর প্রাইভেট সেক্টরের জন্য আর কিছুই থাকবে না। অথচ এই বাজেটে নিশ্চয়ই ওনারা চাপ দিয়েছেন বা বলা হয়েছে। জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেবও তিনি এ ব্যাপারে বেশ কিছুদিন কথা বলেছেন, আগে আমার প্রাইভেট সেক্টরকে বাঁচাতে হবে। প্রাইভেট সেক্টর যদি বাঁচে, যদি টিকে থাকে, তাহলে আমি খনার বচনের মতো আমি তাহলে তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ আমার প্রাইভেট সেক্টর যদি ঠিক মতন কর্মশীল সৃজনশীল থাকে, তাহলে আমার হবে কি কর্মসৃজন হবে। ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মৌল বিষয় হচ্ছে বেকারদের যন্ত্রণার একটা বহিঃপ্রকাশ। শুনতে চাইবো সেইগুলোর একটা সমস্যা হবে এই বাজেটের ভিতর, সেটাই প্রতিফলন ঘটেছে। জনাব আব্দুল মিন্টু, আপনার কাছে জানতে চাইবো যে অর্থ উপদেষ্টা যে বাজেট দিলেন তিনি বলছেন এটা সাধারণ মানুষের জন্য বাজেট দিলেন। বিশেষ করে আপনারাও বাজেটের আগে প্রাক বাজেট আলোচনা বিভিন্ন সময় আলোচনা করেছেন, ট্যাক্স অনেক সময় ট্যাক্স জিডিপি রেশিও যেহেতু কম, ট্যাক্স বাড়াতে তারা চায়, এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনারাও বারবার একটু যাতে ব্যবসা বান্ধব হয়, বিনিয়োগ বান্ধব হয় এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে এবারে যে বাজেট করা হলো এটা আসলে কতটা ব্যবসা বা বিনিয়োগ বান্ধব? শুনেন, প্রথমে একটা কথা বলি যে বাজেটেরও কিন্তু একটা রাজনৈতিক চরিত্র থাকে, তা অনেকে হয়তো বিশ্বাস করে, অনেকে বলে, অনেকে বলে না। সেটা হলো আপনি কী ধরনের বাজেট করবেন সেটা তো নির্ভর করে সরকারগুলো জনগণের কাছে কী প্রতিশ্রুতি দেয়। নর্মের নিয়মে যখন একটা দেশে গণতন্ত্র থাকে, একটা দেশে নির্বাচিত সরকার থাকে, তারা ইলেকশনের আগে একটা ম্যানিফেস্টো দেয় যে আমি আগামী 5 বছরে যদি নির্বাচিত হই, জনগণ ভোট দেয়, তাহলে আমি এই কাজগুলো করব। তো এরকম কোনো কমিটমেন্ট তো ধরুন এনাদের নাই। অতএব এটা একটা ব্যতিক্রমী সরকার, অতএব ওনাদের চিন্তাধারাও ব্যতিক্রমী হইতে পারে। তো কতটুকু ব্যতিক্রমী হবে সেটা নির্ভর করবে অল্প যে নাম্বার দিচ্ছে নাম্বারের উপর না, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন কি করে। যেমন আমি আপনাকে বলতে পারি যে গত অর্থ বছরে, যদিও 2 মাস পরে ওনারা আসছে, জুলাই আগস্টে আসছে, 1 মাস 1.5 মাস চলে গেছে তখন। যেমন এডিপিতে অ্যালোকেশন ছিল 2,26,000 কোটি টাকা গত বছর, কিন্তু দেখা যাচ্ছে এই 10 মাসে মাত্র ইমপ্লিমেন্টেশন হয়েছে 41%। তার মানে ইমপ্লিমেন্টেশন হয় না বললেই চলে। তো যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতেন তাহলে লোন আরও বেশি নিতে হইতো। অ্যাজ ইট ইজ অলরেডি সরকার 62,000 কোটি টাকা লোন নিছে, এবং আমাদের যে রেভিনিউ বাজেট ধরা হয়েছিল সেটাতে গত 10 মাসে দেখা যাচ্ছে প্রায় 89,000 কোটি টাকা এখনও শর্টফল আছে। এখন 2 মাস আছে, 2 মাসে কতটুকু দেখা যাবে। 2 নম্বর হলো, আমরা তো বলি প্রাইভেট সেক্টর অর্থনীতি চালিকা শক্তি। তো সেই হিসাবে অবভিয়াসলি যে কোনো প্রাইভেট সেক্টর লোক বা জনগণও চাইবে যে আপনার যে একটা বাজেট জন্য ব্যবসা বান্ধব হয়, একটা জন্য ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করে, বাজেট জন্য বিনিয়োগ বান্ধব হয়, যাতে করি বিনিয়োগ যদি করে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয়। তো এই ধরনের এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বাজেটের মাধ্যমে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বাজেট কিন্তু পুরো অর্থনৈতিক কর্মকাণ্ড না। আমাদের টোটাল ধরেন জিডিপি মানে মোট উৎপাদন যেটা আমরা করি সেটা হলো প্রায় $500 বিলিয়ন। বাজেট যদি আপনার ধরেন তাহলে এটা অনলি অ্যাবাউট 60 বিলিয়ন 70 বিলিয়ন ডলারের, অর্থাৎ মোট জিডিপির মাত্র 12% হলো বাজেট, এবারের বাজেট। হ্যাঁ, এর ভিতরে যদি আপনার 2-3টা খাত দেখেন, যেটা বাজার বলছে একটু আগে, যে
সুদে চলে যায় প্রায় এখন 20-30%। এবং এবার বরাদ্দ রাখা আছে প্রায় 23%। এখন ধরেন এটা তো আগেরটা ধরছে, আগামী বছর দিতে হবে, আগামী বছর কত নিতে হবে তার উপরে তো লোকাল টাকা হলে তো সাথে সাথে সুদ দিতে হইব। তারপরে আপনি যদি ডিপার্টমেন্টে একটা এলসি করেন, যেমন আপনি যে গ্যাস আনেন এগুলি অনেক সময় ডিপার্টমেন্ট 3 মাস 4 মাস, তখন সুদ ওই ইনস্ট্যান্টলি আপনাকে ওই 3 মাস পরেই দিতে হয়। 2 নাম্বার একটা প্রবলেম হতে পারে, যদি টাকার অবমূল্যায়ন করে, তাহলে আপনি আজকে যদি একটা এলসি করেন $100, $100 122 টাকা করে আপনি করতেছেন, কিন্তু যদি আমি ডেফার্ড পেমেন্ট করি 6 মাস পরে যদি পয়সাটা দেন, যদি 130 টাকা হয়ে যায় ডলারের দাম, তাহলে আপনাকে 130 টাকা পেমেন্ট করতে হবে। তো সেজন্য বলতেছি এই মুহূর্তে এটা নিয়ে আমি যদি এটুকু বলবো যে দুটা জিনিস আমি দেখতেছি। একটা হলো দেশে সংকুচিত একটা মুদ্রানীতি ফলো করতেছে, যার ফলে মুদ্রা সাপ্লাই কমাচ্ছেন আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সেটার সাথে অনেকটা সামঞ্জস্য রেখে আমাদের বাজেটের আকার মনে হয় এই প্রথমবারের মতো গত 51 বছরে বোধহয় বাড়ে নাই। এই প্রথমবার মতো কমে 7,000 কোটি টাকা আপনি কমাইছেন। এখন যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন, বাজেট তো বেসিক্যালি একটা আয় ব্যয়ের হিসাব, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বাজেট নিয়ে আমরা বেশি কথা বলি একটা কারণে, সেটা হলো এই যে শুল্কের দাম শুল্কের রেট কমায় বাড়ায় অনেক জিনিসের উপরে। সেজন্য মানুষের একটা উদ্গ্রীব থাকে যে ভাই বাজেটে কি হবে না হবে, কোনটার দাম বাড়বে কোনটার দাম কমবে। সেজন্য আদার্স অন্যান্য দেশে বাজেট যখন দেখেও জানেও না, এটা নিয়ে কোনো নিউজও কোনোদিন হয় না, অ্যাজ লং এজ আপনি ইউ লিভ উইদিন দেয়ার পেরিমিটার। তো শুধু এটুকু বলি যে রাজনৈতিক যে দর্শনটা বাজেটের মধ্যে দেখা যায় পরিলক্ষিত, সেটা তো মিসিং। অতএব এই মুহূর্তে আপনি যদি বাজার খারাপ হয় কাউকে দায়ী করতে পারবেন না, আর ভালো হইলে তো আলহামদুলিল্লাহ ভালো। জি ডক্টর মজিদ, আসলে প্রত্যেকটা সরকারের একটা রাজনৈতিক দর্শন থাকে বাজেট ঘোষণার সময়। এই সরকার আসলে কোন দর্শনকে সামনে রেখে আবার নতুন বাজেটটা দিল? যদি আমরা ডিসেম্বর চিন্তা করা যায় নির্বাচন কিংবা জুনের মধ্যে নির্বাচন, তাই সেক্ষেত্রে হয়তো এই সরকার এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে 6 মাস কিংবা সর্বোচ্চ 1 বছর সময় পেতে পারে। তাহলে কোন দর্শন থেকে আসলে এই বাজেটটা দেওয়া হলো? এটা কি একমাত্র মূল্যস্ফীতি কন্ট্রোল করার এই টার্গেট থেকেই বাজেটটা দেওয়া হলো, কিংবা এই মূল্যস্ফীতি কন্ট্রোল করতে গিয়ে যদি বিনিয়োগ কমে যায়, অন্য খাতে প্রভাব পড়ে, সেক্ষেত্রে তো কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়বে? সব মিলিয়ে আসলে কোন দর্শন থেকে এবারে বাজেট হলো বলে আপনি? এই দর্শনটা হচ্ছে একটি ভঙ্গুর অর্থনীতিকে যতটা পারা যায় সুস্থ করার। এর ভিতরে আর অন্য কোনো দর্শন ওইভাবে নাই, কারণ এরা তো কোনো রাজনৈতিক নন, বা এনাদের ওই জনগণের কাছে যাওয়ার কোনো ওইভাবে নাই যে জবাবদিহি করে যেতে হবে। বরং জনগণের সামনে তাদের এই কমিটমেন্ট বা আছে, এটা স্বাভাবিক, সরকার গঠনের প্রক্রিয়া তো তাই বলে যে জনগণের সরকার, তারা জনগণই তাদেরকে করেছে। সুতরাং এদের লক্ষ্য নজর সব কিছুই ওই জনগণকে যতটা করা যায় সেইটা করার জন্য মূল্যস্ফীতির কথাটা আপনি যেটা বলছেন, এটাকে কমানো বা এটাকে সুষম করার তাদের একটা দায়িত্ববোধের থেকেই এটা এসছে। আর একটা হচ্ছে যে এটা প্রচণ্ড একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যে যাত্রা শুরু, সেখানে তাদের উপরে এটাও একটা নৈতিক একটা দাঁড়িয়ে গেছে যে এইটাকে যতদূর সম্ভব মানে সঠিক পথে আনা যায়, মানে অসুস্থ অর্থনীতিকে সুস্থ করার যেটুকু চেষ্টা। আপনার ডায়াবেটিস আছে, আমি এমন কিছু ওষুধপত্র দেব বা চেষ্টা করব যাতে আপনার ডায়াবেটিসটার কিছুটা পরিসময়, আমি নিরাময় করতে পারবো না, ডায়াবেটিস কোনো নিরাময় হয়ও না, কিন্তু আমি যে প্রফেসর ইব্রাহিমের 3টে যে দর্শন, আমি সেটাই বলছি, 3টা ডি, 3D। নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন, দ্বিতীয় ডি হচ্ছে ডায়েট, আর তৃতীয় ডি হচ্ছে ড্রাগ। এই সরকারের বা এই বিষয়ে প্রথম কাজটা হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ সুশাসন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, যাতে ওই জিনিসগুলো একটা সার্বিকভাবে সহযোগিতা আসে। যেমন যারা টাকাগুলো নিয়ে গেছেন সেই টাকা ফিরিয়ে আনার চেষ্টা, প্রচণ্ডভাবে চেষ্টা করা, কাউকে ছাড় না দেওয়া বা ইত্যাদি। তারপরে এই যে অর্থনীতিতে যে সমস্ত গলদ বা যেগুলো আছে, আমি সরাসরি বলি যে কিছুদিন আগে নির্বাচনের সময় সদস্যরা দেখিয়েছেন তাদের প্রচুর সম্পদ আছে, হ্যাঁ, এখন পরবর্তীকালে এসে তারা যদি এখন সেইটা যদি না ধরেন, না দেখেন, তাহলে জনগণ মনে করবে যে লাও সেই কদুতেই আছে। অর্থাৎ একটা আস্থা ফিরিয়ে আনার, আমি বলছি অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনার
যে চেষ্টা, সে প্রচেষ্টা, সেটাই হচ্ছে এনাদের দর্শন মনে করি। এবার যেটা দেখলাম আমরা যে অন্যান্যবার তো বড় বড় মেগা প্রজেক্ট থাকে, মেগা প্ল্যান থাকে, এবার তো মেগা প্ল্যান না বা মেগা প্রজেক্টও নাই। সরকার নিজেও বলছে তারা এটা কাটছাট করে কিভাবে এই বাজেটকে যৌক্তিক বা বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন। আসলে কি যৌক্তিক বা বাস্তবসম্মত এবারের বাজেট হলো? কারণ এবার তো মেগা প্রজেক্ট যেহেতু নেই, সেই ক্ষেত্রে বাজেটের আকার তো খুব ছোট হয়নি, তাহলে আসলে অন্য বরাদ্দগুলো যাচ্ছে কোথায়? আপনার অন্য বরাদ্দ তো আপনার দেখলেন, শুনলেন যে এই যে আপনার বেতন ভাতা বাড়াই গেছে অনেক, পরিচালন ব্যয়টাই সবচেয়ে বেশি, সুদের ব্যয় অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অন্যান্য খাতে খুব একটা বেশি যে চেঞ্জ তা না। তো আমি দুইটা জিনিস আমি দেখি যে সুদ ব্যয় অনেক বেড়ে গেছে। 2 নম্বর হলো পরিচালনা ব্যয় সরকারের অনেক বেড়ে গেছে। পরিচালনা ব্যয় থেকে দেশ বেশি পায় না। আমি যদি এডিপি বরাদ্দ দেখি, এডিপি বরাদ্দ খুব একটা পার্সেন্টেজও আর বাড়ে নাই, এবার তো গত বছরে তো কমেছে। কমেছে এখন। এবং এডিপি আপনাকে বাস্তবায়ন হলো বড় জিনিস। এখন এখানে যে সমস্যাটা আমি দেখি, সত্য কথা বলতে কি, যে আপনি ধরছেন যে আমাদের এবছর ওয়ার মধ্যে লোয়েস্ট গত 20 বছরে যদি ধরেন বা 30 বছরে সবচেয়ে কম অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, এক্সেপ্ট 2020 যখন কোভিডকালীন সময়ের চাইতে 3.5% পর্যন্ত হয়েছে। এবার হচ্ছে 3.87% এবছর, যে আর্থিক বছর শেষ করলাম। আর নেক্সট ইয়ারের জন্য প্রবৃদ্ধি ধরা হয়েছে অনলি 5.5%। কিন্তু সমস্যা হলো একটা দেশে মানে উন্নয়নশীল দেশে, যেখানে একটা হলো উন্নয়নশীল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, আর একটা হলো বাংলাদেশের জনসংখ্যা প্রায় 1.3% প্রতি বছর বাড়তেছে, এবং এগুলি হলো গ্রোয়িং জনসংখ্যা। তখন এই যেখানে 1.3% জনসংখ্যা বাড়ে, সেই দেশের জন্য 5.5% প্রবৃদ্ধি খুব একটা বেশি প্রবৃদ্ধি না। এখন আমেরিকার জন্য যদি 2% প্রবৃদ্ধি হয় তাহলে অনেক বেশি। কিন্তু নরমাল নিয়মে উন্নয়নশীল দেশের জন্য ন্যূনতম এখন 6% ধরা হয়। এখন প্রবলেম যেটা দাঁড়াবে, অন্যদিকে আপনি মূল্যস্ফীতিকে 10% থেকে কমিয়ে 6.5% কমানোর চেষ্টা করতেছেন বা চিন্তা করতেছেন, বা আপনি বাজেট অনুযায়ী করেন। তার মানে হলো আপনাকে মুদ্রানীতি আরও সংকুচিত করতে হবে। কারণ রাজস্ব নীতি তো আজকে দেখলেনই আপনি, যা আয় করবে যা খরচ করবে এটা তো বলেই দিচ্ছে অলরেডি। তো তার মানে হলো কিভাবে আপনি এই 6.10 থেকে 6.5 নামাবেন, এটা একমাত্র উপায়। এখন নেক্সট রাজস্ব নীতি যদি বাদ দেন তাহলে আপনাকে মুদ্রানীতির দিকে যেতে হবে। তো এখন মুদ্রানীতি অলরেডি সংকুচিত মুদ্রানীতি, তো আরও সংকোচন যদি আপনি করতে যান তাহলে এই মূল্যস্ফীতির যে মূল দুটা কারণ, একটা হলো যদি আপনি বেশি ব্যয় করেন উৎপাদন কম, আরেকটা হলো যদি আপনি যাই ব্যয় করতে চান যদি ঠিকমতো যদি আপনার জিনিসপত্র না পান। যেমন বেগুনের দাম যদি দেখেন যে বাজারে বেগুন নাই, বেগুনের দাম বেড়ে যাবে। এটা হলো নর্মাল অর্থনীতির বেসিক প্রিন্সিপাল, যে যখন এই শর্টেজ হবে তখন এই দাম বেড়ে যাবে। তো এখন অতিমাত্রায় সংকুচিত মুদ্রানীতি ফলো করে একটা দেশে যেখানে বেসিক্যালি প্রত্যেকটা জিনিস আপনার আমদানি নির্ভর, শিল্প যত ইন্ডাস্ট্রি আমাদের আছে কাঁচামাল সব আমদানি নির্ভর, খাদ্যে যত মশলা আছে সবই আমদানি নির্ভর। রাইস এই বছর আমাদের আমদানি করতে হয়েছে প্রায় 8 থেকে 9 লক্ষ টন। গত বছর কিছুই আমদানি করা হয় নাই, তার আগের বছর আমদানি করছে 16 লক্ষ টন, তার আগের বছর আরও বেশি করতে হয়েছে। তো রাইস প্রোডাকশনটা নির্ভর করে সাধারণ নিয়মেই আপনার এই যে ওই ক্লাইমেটের উপর নির্ভর করে। তো আপনি এখানে মেইন খাদ্যের ভিতরে যদি আমরা ধরি, রাইস কোনো সময় আমদানি করেন বা করেন না, এবছর 8 লক্ষ টন করছে। ভুট্টা আমাদের লাগে 90 লক্ষ টন, আমরা প্রোডাকশন করি আবার 60 লক্ষ 30 লক্ষ টন আমদানি করতে হয়। গম আমাদের লাগে 80-90 লক্ষ টন, আমরা প্রোডাকশন করি মেবি 5 লক্ষ টন, বাকি সবই আমদানি করতে হয়। মশলার কথা তো বললাম। তো প্রতিটা দিয়ে আদা মরিচ রসুন সবই আমদানি করতে হয়। সো একটা আমদানি নির্ভর সমাজে এবং কাঁচা মাল নির্ভর উৎপাদন শিল্পে যদি আপনি অতিমাত্রায় মুদ্রানীতি সংকুচিত করতে চান এবং সেখানে যদি আবার সরকারের লোন বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি এটার এফেক্টটা নেগেটিভ হবে। আলটিমেটলি মুদ্রাস্ফীতি
একদিক দিয়ে কমাতে চাচ্ছেন, কিন্তু আরেক দিক দিয়ে বেড়ে যাবে। সেক্ষেত্রে তো বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাওয়ার শঙ্কা রয়েছে। অলরেডি তো সবচেয়ে লোয়েস্ট বেসরকারি খাতে ঋণ পাবার প্রবৃদ্ধি মাত্র এবারে 2.5%, যেটা 4 বছর আগে ছিল 10.5 থেকে 11%। তো বেসরকারি খাতের ঋণ প্রবাহ, ঋণের প্রবৃদ্ধি এমনিতেই কম। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে আপনাকে, আমাদের দেশের গত 3-4 বছর থেকে মূল্যস্ফীতির হার বেশি থাকা এবং মজুরির হার বৃদ্ধি কম হওয়ায় নর্মাল নিয়মে বলতে 7.5% মজুরির হার বাড়তেছে গত 3 বছর, আর উচ্চ মূল্যস্ফীতি ছিল প্রায় 10%। তো একটা দেশে যদি আমার যদি যে ইনকাম আমি করি তার থেকে যদি আমার খরচ বেশি হয়, তাহলে তো আমি সঞ্চয় করতে করবো। আমার একটা বিষয় জানার, যে আসলে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দেশ যেখানে মূল্যস্ফীতি প্রায় 70% চলে গেছিল, তারা মূল্যস্ফীতি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্ভব হয়ে আনতে পেরেছে। আমরা আসলে পারছি না কেন? আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম হলো ওই যে আপনাকে একটু আগে বললাম যে 2 তত্ত্বের 1 তত্ত্বে আপনাকে যাইতে হবে। আমরা অতি মাত্রায় আমদানি নির্ভর প্রতিটা জিনিস, এবং আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, আপনি যদি এখন হয়তো মনে করেন গার্মেন্টস, 82% অফ দ্য টোটাল রপ্তানি আমাদের গার্মেন্টে আমরা শুরু করছি মাত্র 22 থেকে 23% ভ্যালুয়েশন নিয়ে, অর্থাৎ বেসিক্যালি লেবার খরচটা আমরা নিজেরা নিতাম। এখন তারপরে আমরা কাপড় আমদানি করতাম, বুতাম আমদানি করতাম, ইভেন চেইন সবাই আমদানি হইতো। এখন অনেক ইন্ডাস্ট্রিতে আমরা আগে গেছি, যার ফলে এখন আমাদের ধরেন অ্যাবাউট 46-47% আমাদের ভ্যালু এডিশন হয়। তো এখন ওই যেটা আপনাকে বললাম যে আপনি যদি বেশি কমাইতে যান, হঠাৎ করে একদিক দিয়ে যদি কমাইতে যান, তাহলে আরেক তত্ত্বের আওতায় মূল্যস্ফীতি বেড়ে যাবে। জি, জনাব মজিদ, আপনার কাছে একটু রাজস্ব আয় নিয়ে জানতে চাইবো যে আমরা প্রতি বছর যেটা দেখে থাকি যে রাজস্ব আয়ের টার্গেট প্রতি বছর বাজেটে বাড়ানো হয়, এবারও ব্যতিক্রম হয়নি। প্রায় 40,000 কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট বাড়ানো হয়েছে, প্রায় 5 লাখ কোটি টাকা আয় করতে হবে এনবিআরকে। কিন্তু আমরা যেটা শুনে থাকি, এনবিআরের কর্মকর্তা কিংবা যারা রাজস্ব বিভাগে কাজ করেন, অর্থনীতিবিদরা, তারাও বলে থাকেন যে এনবিআরকে কখনোই বাস্তবসম্মত টার্গেট দেওয়া হয় না, অনেক বেশি টার্গেট দেওয়া হয়। এটাকে আপনি মনে করেন এবার যে টার্গেটটা দেওয়া হয়েছে এটা অনেক বেশি টার্গেট? না, আমি মনে করি না, কারণ টার্গেট দিতে হবে, টার্গেট তাকে দিতে হবে অন্যভাবে। যেটা হচ্ছে কি পার্থক্যটা যেটা ঘটেছে 2015 পরের থেকেই বলি, আগে নিয়মটা ছিল এনবিআর তার নিজে রিসার্চ করে নিজে হিসেব করে বলতে পারতো যে স্যার আগামী বছর আমি এত পারবো, এই আমার নতুন নতুন কর, এই আমার নতুন নতুন ব্যবস্থা, আমি এইভাবে এটা করব। সরকার সেইটার সাথে আরেকটু কিছু বাড়িয়ে দিয়ে একটা টার্গেট ঠিক করে দিত, এবং এটাই সনাতন নিয়ম। কিন্তু 2015 বা পরের থেকে যেটা দেখা যাচ্ছে, সরকার এনবিআর দিক তাকাচ্ছে না, ও পারবে কিনা সেটা শোনে না, জিজ্ঞেস করে না, ও নিজেই লাখে আপনি 15-16 থেকে বাজেটগুলো দেখেন যে 1 লাখ 2 লাখ করে ব্যয়ের বাজেট বেড়েছে, এবং বাড়াতে ওইটার পুরোটা একটা হিসেব কষে, ওই যেহেতু ঘাটতিটা 5% থাকতে হবে ইত্যাদি একটা কথা মনে করে ক্লাসিক্যাল ওয়েতে জাস্ট দেখিয়ে ওইটা হিসেব করে ওরা দিয়ে দিয়েছে। ও যে আদৌ পারবে কিনা এই ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই এবং কোনো বিষয় নাই। হ্যাঁ, তো ফলে ও পারে না পারাতে ওদিকে লোন করতে থাকে। অর্থাৎ এনবিআর যে রেভিনিউ আর্ন তার করতে হবে, এই ব্যাপারে তাগিদ, রাষ্ট্রীয় তাগিদ, জনগণের পক্ষ থেকে তাগিদ, এবং জনগণেরও দায়িত্ব পালনেরও যে তাগিদ, যে আমি কর দেব না কেন, বা কর আমার দিতে হবে, বা না দিলে এটা কি হবে। আমার ইকোনমি বড় হয়েছে ঠিকই, বহু লোকের বহু আয় বেড়েছে ঠিকই, কিন্তু সে কর দেয় না। তো এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির থেকেই এবারও এনরা ওই সিস্টেমেই গিয়েছেন, কিন্তু তারপরও এনবিআরকেই বলা হয়েছে সিরিয়াসলি যে তোমার এটা বাড়তে হবে। এবং এটা আমরা শুধু বলছি না, আইএমএফ বলেছে 0.5% অফ জিডিপি তোমার বাড়াতে হবে। কিন্তু সেই তুলনায় এনবিআর এর কর্মকর্তা কিংবা অটোমেশনের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, সেই সক্ষমতা কি এনবিআর এর বেড়েছে সার্বিকভাবে চিন্তা করলে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে? এটা আমি এক্ষুনি এইভাবে তো উত্তর দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে করতে হবে। তারা সেই 1990 পরের থেকে এই পর্যন্তই অটোমেশনের কাজ করছে, কিন্তু কোনো প্রকল্প তাদের শেষ হয়নি বা কোনো কিছু বিষয় হয়নি, এবং ডিসজয়েন্টেড অবস্থায় চলেছে। প্লাস তাদের আরও অন্যান্য আছে। অ্যাট দ্য সেম টাইম আমি আবার বলবো, করদাতাদের উপরও তাদের দায়িত্বটা তারা পালন করছেন না, এগিয়ে আসছেন না। এটাই এনবিআর পক্ষে সম্ভব না যে আপনার বাড়ি যেয়ে আপনাকে করদাতা বানানো, আপনাকে নিজেকে দিতে হবে। এর জন্যই অন্যান্য সকল সেক্টরের দায়িত্ব আছে
যেমন আমি একটা প্রতিষ্ঠানের কথা বলি, সেখানে যেই আমি দেখলাম যে টেন্ডার সাবমিট করেছে, ওর কর দেয় কিনা এটা আর জিজ্ঞেস করে না, ওর আছে কিনা কিছু জানে না। এমনকি সে বিল পাস করার পরে বলতেছে কি আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই, আমার নিজের নামে চেক দেন। অর্থাৎ ওই প্রতিষ্ঠান ওর কাছে কাজটা দেওয়ার সময় যদি এটা নিশ্চিত করতো যে তুমি করদাতা কিনা, তোমার টিন আছে কিনা, তুমি গত বছর কত দিয়েছো, এইভাবে প্রত্যেকে যার যেটা দেখার দরকার এবং যার দেওয়া দরকার তারা যদি এইটা করতো, সকলে যদি ভূমিকা পালনে এগিয়ে আসে, তাহলে কিন্তু এই পরিস্থিতি হয়। সরকার গত বছর আগের বছর থেকে বলে যে 38টা সার্ভিস নিতে গেলে কাগজ দিতে হবে, দেখাতে হবে। এটা বলেও খুব কাজ হয়েছে বলে মনে হয় না, কারণ ঠিকই তো হচ্ছে। ব্যাংকগুলোতে বলা আছে যে টিন না খোলা থাকলে বা না দেওয়া হলে তুমি ওরা ব্যাংকের দেবা না, এফডিআর করবে না। কিন্তু কই এই কারণে তো নাটকীয়ভাবে তো কিছু বাড়ে নাই। একমাত্র করদাতা বেড়েছে ওই যে এই বেসরকারি কোম্পানি এবং সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে যে তোমার অবশ্যই কর দিতে হবে, না দিলে তোমার বেতন দেওয়া হবে না। এই কারণে কিছু করদাতার সংখ্যা বেড়েছে। আসলে প্রকৃত করদাতা যারা, তাদের সংখ্যা বাড়েনি। এখন তাদের দিক থেকেও সমস্যা থাকতে পারে, ইচ্ছার ব্যাপার আছে, কিংবা তারা অভিযোগ করছে যে আমার সাথে ভালো আচরণ করা হচ্ছে না। তো ভালো আচরণ আর এই ডিম আগে না মুরগি আগের এই ঠিক করতে করতে দেখা যাচ্ছে যে আমার পরিস্থিতি। এই জন্যেই ওই যে এবার যে টার্গেট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা তো করতে হবে, আরও চেষ্টা করতে হবে আর বড় করে। অর্থাৎ তোমার নিজের জবাবদিহিটা তোমার নিজেকে জিজ্ঞেস করা হবে এখন থেকে যে তুমি এটা পারোনি কেন, আমি এটা কি করলো। আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, তখন তারা বলবে ওইসব কথা। দর্শক, বাজেট ভাবনা অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বাজেট ভাবনা অনুষ্ঠানে আরেকবার স্বাগত। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন ব্যবসায়ী জনাব আব্দুল আল মিন্টু। আমরা বিরতির আগে ডক্টর মজিদের সাথে কথা বলছিলাম। এ পর্যায়ে জনাব মিন্টু, আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখছি প্রায় এক দশক ধরেই বিনিয়োগের গতিটা মন্থর, বিশেষ করে বিদেশি বিনিয়োগ অনেক বেশি কমেছে, কর্মসংস্থানও সেভাবে বাড়ছে না। এবার নতুন করে বাজেটে যেটা দেখলাম যে কর্পোরেট কর কিছুটা বাড়ানো হয়েছে, এর ফলে কি আসলে ইনভেস্টমেন্ট বাধাগ্রস্ত হবে বলে মনে করেন? আপনাকে মজিদ ভাইয়ের কথা সত্য দিয়ে কয়েকটা কথা বলি। প্রথমেই আপনি আসেন কর জিডিপি রেশিও। বাংলাদেশ সবচেয়ে রেশিওতে সবচেয়ে কম, একটা গরিব দেশ থেকেও অনেক কম, মানে বুরুন্ডি উগান্ডা যেগুলি আছে ওদের থেকেও কম। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালও হইল 15-16% কর জিডিপি রেশিও। আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতেও প্রায় 13-14% দাঁড়াইছে। আমাদের হইল ভাই একবার শুনছি 10-এ উঠছিল, এখন শুনি আবার 7.5-8-এ চলে আসছে, এখনো এক অঙ্কের মধ্যেই রয়েছে। এটার একটা কতগুলো কারণ আছে। প্রথম কারণ দেখেন, আমাদের এখানে কিন্তু প্রগ্রেসিভ ট্যাক্স থেকে রিগ্রেসিভ ট্যাক্স কিন্তু এখন বেশি। রিগ্রেসিভ ট্যাক্স বলতে আমি মনে করি যেটাকে আমরা বলি অনেকগুলো আছে, বাট বিএটি ইজ দ্য মেইন, ইনডাইরেক্ট ট্যাক্স। এখন যদি আপনি মনে করেন বিএটি পশ্চাৎমুখী ট্যাক্সের জন্য বলা হয় যে এটা গরিবের জন্য যেটা প্রযোজ্য, বড় লোকের জন্য সমান প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি একটা সাবানের মধ্যে 5% বিএটি থাকে, আর আপনি যদি এটা বাজার থেকে কিনেন, তো যে 100 কোটি টাকা বছরে তার মালিক, সেও একই ট্যাক্স দিচ্ছে, আর যে রিক্সা চালা সে একই ট্যাক্স দিচ্ছে। প্রগ্রেসিভ ট্যাক্স হলে যত বেশি আপনি ইনকাম করবেন তত বেশি আপনার ট্যাক্স দিবেন। প্রগ্রেসিভ ট্যাক্স এখন 2 নাম্বার হয়ে গেছে। আর আমরা ডিউটি নির্ভর। বাংলাদেশে অলরেডি দুনিয়ার হাইয়েস্ট ব্র্যাকেটে 28% হইল আমাদের অ্যাভারেজ রেট, সব একত্র করলে অ্যাভারেজ করলে। অত যে কোনো উন্নয়নশীল দেশে যান 7 থেকে 8%। এখন কত হলো তাহলে 28% হওয়া সত্ত্বেও আমাদের কর জিডিপি রেশিও তো কম কেন? এটার কারণটা আমি একটা বলি, যেটা মজিদ ভাই একটু উল্লেখ করছে, সেটা হলো বাংলাদেশে 80% এনবিআর এর লোকজন তার সময় ব্যয় করে যারা কর দেয় তাদের পিছনে, আর 20% ব্যয় করে যারা দেয় না তাদেরকে খোঁজটোজ করতে। আমরা যদি উন্নত দেশে যান, আমেরিকার মতো দেশে যান, 90% ব্যয় করে যারা কর দেয় না তাদের বিরুদ্ধে, আর যারা কর দেয় অনলি 10%।
কিন্তু যারা কর দেয়, বিশেষ করে ব্যবসায়ীরা বা বড় বড় যারা ধনী শিল্পপতি, তারা কি ঠিকভাবে কর দেয়? না, সেটা আলাদা তারা বেঠিকভাবে দেখ, সেটা নিয়ে তো আপনি ধরেন, কিন্তু আপনি যদি পুরো সময়টাই ওই বেঠিক একজনের পিছনে দৌড়ান, তাহলে তো ওই যারা দিচ্ছে না ওইরকম 100 জনকে আপনি পাবেন না। এখন প্রশ্নটা হলো যে এই যে আপনার যেই যেমন এখানে 22 লক্ষ না 23 লক্ষ লোকের বলে 3 নাম্বার আছে, একটু আগে বললেন, কিন্তু মাত্র 11 থেকে 12 লক্ষ লোক রিটার্ন জমা দেয়, আর ট্যাক্স দেয় মাত্র 5 থেকে 6 লক্ষ বা 7 লক্ষ লোক। তো ওই যে বাকি লোক তো ট্যাক্স দিচ্ছে না, বিকজ সিস্টেম এমনভাবে গড়ে উঠছে যে যেখানে যদি আপনি কর দেন তাহলে আপনি মহাবিপদে পড়বেন। কর না দিয়ে আপনি যদি যেভাবে হোক যদি সরে থাকতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু গ্রামে গঞ্জে তো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে যারা অনেক ধনবাদ কিংবা ধন সম্পদের মালিক, তাদের কাছে এনবিআর যাচ্ছে না কেন? ওই কথাটা আপনাকে বলবো, ওরা তো পিছিয়ে আসে, মনে করেন আমরা যারা ট্যাক্স দিচ্ছি তাদের পিছনে। 2 নম্বর হলো আপনি এখন বিনিয়োগের কথা আসছেন, বিনিয়োগটা হয় কোত্থেকে? বিনিয়োগের জন্য প্রথমে একটা পরিবেশ লাগে, এখন পরিবেশেরও আগে যেটা লাগে বিনিয়োগের জন্য তো মূলধন লাগে। আমাদের মূলধন পুঁজিবাজার আমরা ঠিক গড়ে উঠাইতে পারিনি, তারপরে অল মূলধন আসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। না, বাণিজ্যিক ব্যাংকগুলোতে আপনার সঞ্চয় করেন, আমানত রাখেন অল্প দিনের জন্য, স্বল্প মেয়াদী, আর বিনিয়োগ সবসময় দীর্ঘমেয়াদী, 15 বছর 16 বছর 12 বছর এরকম। যখনই আপনি বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদে আমানতের এগেনস্টে তখন মানে দীর্ঘমেয়াদের ঋণ দেয়, তখন ব্যাংকও প্রবলেমে পড়ে, বিনিয়োগকারীও প্রবলেমে পড়ে। বিকজ অর্থনীতি সাধারণ নিয়মেই সাইক্লিক্যাল, মানে একটু ভালো হইব আবার একটু খারাপ হবে আবার ভালো হবে। তো যখনই আপনার লং টার্ম বিনিয়োগ করে যখন অর্থনীতি খারাপ হয় তখন ওই লোক আবার ঠিকমতো পেমেন্ট করতে পারে না, তখন ব্যাংকও বিপদে পড়ে যায়। এখন বিনিয়োগ আরেকটা হলো বিনিয়োগ আছে সঞ্চয় থেকে, পরিবেশ তো নাই। পরিবেশের কথা বললে আমি অন্য দিকে যেতে হবে, ওইটাতে আমি যাব না। বাট বাংলাদেশে গত 3-4 বছর থেকে রিয়েল মজুরির হার আপনার মূল্যস্ফীতি থেকে কম। তার মানে এখন যদি আপনার 100 টাকা যদি আপনার আয় হয় আর আপনার খরচ যদি 103 টাকা হয়, আপনি সঞ্চয় করতে করবেন না। বিনিয়োগের 97% টাকা আসে সঞ্চয় থেকে। অতএব মূল্যস্ফীতির কারণে, মজুরির হার বৃদ্ধি না পাওয়ার কারণে আপনার সঞ্চয় কমে গেছে। সঞ্চয় কমে যাওয়াতে বিনিয়োগও কম হচ্ছে। আর একই সাথে যেটা বললাম, সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলি সব মিলিয়ে বিনিয়োগের কোনো পরিবেশ নেই, যার ফলে উদ্যোক্তা বিনিয়োগ করতে আসতেছে না। এখন বিনিয়োগ না হলে কী হবে? বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান কমে যাবে। আপনি দেখেন গত কয়েকদিন আগেই একটা পেপারে আসছে, যেভাবে ওনারা ধরে আনএমপ্লয়মেন্ট, জানি না কীভাবে, গত বছর ছিল আনএমপ্লয়মেন্ট 3.63%, এবারে হইল 4.69%, অর্থাৎ বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো বেকারের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সমাজে কি ভালো হবে? তো সমাজ তো আরও বিশৃঙ্খলা বাড়বে। সো এই যে একটা বিশিয়াস সাইকেলে আমরা পড়ছি, এখান থেকে যদি আমরা বের হতে হয়, এইসব বাজেট টাজেটের কাম হবে না। আপনাকে সমাজকে আগে ঠিক করতে হইব, রাজনীতিকে ঠিক করতে হইব। আর এই যে মনে করেন এখন শুধু আছে একটা সংস্কার, একটা রোগ হয়ে গেছে আমাদের জন্য, খালি সংস্কার সংস্কার। আরে ভাই, সংস্কার তো সবাই চাচ্ছে। কেউ কি মানা করছে সরকারকে যে আপনি শিক্ষা সংস্কার করেন না? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে সবচেয়ে খারাপ এটা কে না জানে? আপনিও জানেন, আমিও জানি, আপনিও জানেন। এই শিক্ষার কোনো মূল্যই নেই, কারণ ওরা শিখা একটা আর আমাদের কাজকর্মে লাগে আরেকটা। তো বারবারে আমরা বলতেছি যে শিক্ষার উন্নয়ন না, শুধু শিক্ষা ব্যবস্থাপনার সংস্কার লাগবে। স্বাস্থ্য, একটু আপনার টাকা পয়সা থাকলে আপনি এদেশেরও ডাক্তারের কাছে যান, চলে যান সিঙ্গাপুর, ব্যাংকক, বিলাত, ওই ভারত। কেন আপনি স্বাস্থ্যের উন্নয়ন করতেছেন না সংস্কারের মাধ্যমে? এরকম দুর্নীতিকে কমছে কেউ বলতে পারবে? আরও বাড়ছে। তো এগুলি সংস্কার কেন করেন না? খালি আছে রাজনৈতিক সংস্কারের পিছনে। এগুলো উদ্দেশ্য হলো ইলেকশন ডিলে করা। ইলেকশন তো ডিলে আমরা চাই না। আমরা 16 বছর থেকে আন্দোলন করতেছি নির্বাচনের জন্য।
নির্বাচন ডিসেম্বরে হইতে হবে, কারণ অনির্বাচিত সরকারের মাধ্যমে পৃথিবীর কোনো দেশে উন্নতি হয়েছে, পৃথিবীর কোনো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, পৃথিবীর কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এরকম একটা দেশও আমাকে দেখাতে পারবেন না। স্বল্পকালের জন্য 1 মাস 1 বছর 2 বছরের জন্য হয়, তারপরে দেখা যায় যে আমরা মার্কোসকে দেখছি, আমরা ওই সুকন্যকে দেখছি, আমরা বহুত লোকের দেখছি, এই 2 আইয়ুব খানকেও দেখছি। তো এসব কথা বলে লাভ নাই, নির্বাচন দিয়ে দেন, সব সংস্কার নিয়ে কথা বলি, যেন সব সংস্কারগুলো ভবিষ্যতে করে। এই সংস্কার প্রসঙ্গে একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে নতুন করে সরকার বাজেট দিল, এখন তো এই সরকারের কাছে রাজনৈতিক প্রতিশ্রুতির কোনো বিষয় ছিল না, মেগা প্রকল্প বাস্তবায়নের কোনো চাপ ছিল না, তাহলে এই যে আমরা বাজেটটা দিলাম বা বাজেটটা ঘোষণা হলো, এই বাজেটটায় কি আসলে তেমন কোনো সংস্কার হয়েছে নাকি এটা একটা আগের অর্থেই আগের সরকারের ধারাবাহিকতা, এটা গতানুগতিক বাজেট বলে মনে করেন? হ্যাঁ, এখানে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বাজেটটা ঠিক যেভাবে প্রণয়ন করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, যেভাবে এটা পাস করা হবে, যেভাবে এটা বাস্তবায়নে যাবে, সেটা অবভিয়াসলি আগের যেটা গতানুগতিকভাবে যা যা করা হতো সেইভাবে হলে কিন্তু এটার কোনো জাস্টিফিকেশান আসবে না, এটার কাজ হবে না। যেমন আমি বলি, প্রণয়নের সময় ওনারা সকলের সাথে আলাপ করেছেন, এটা ঠিক আছে, রিফ্লেক্ট হয়েছে কিনা যা পরে দেখা যাবে। এখন এইটা আজকে যে টেলিভিশনে যেটা বলা হলো, সামনে কিন্তু কোনো সংসদ নাই, এটার কিন্তু জনগণের প্রতিনিধিদের কোনো আলোচনার কোনো সুযোগ এখন নাই। তাই এখন যেটা করতে হবে যে এইটা যাই দেওয়া হলো, যেটা দেওয়া হয়েছে, এইটার উপরে আমি মনে করি সকল রাজনৈতিক দল বা সিভিল সোসাইটি বা যা আছে, এই যে ইভেন আপনাদের মিডিয়া, সকলে মিলে এইটার খুব গঠনমূলক আলোচনায় থাকতে হবে, বলতে হবে। যেমন নতুন যারা আসবেন, যারা নির্বাচন চাচ্ছেন, স্বাভাবিক সবাই নির্বাচন চাইবেন এবং আসবেন, আসলে তো তাকে তো এই বাজেটই বাস্তবায়নে যেতে হবে, বা এনারা যা বলেছেন সেটা কতটা ঠিক হবে না ঠিক হবে। সুতরাং এই সংসদের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা এখন এই সিভিল সোসাইটি, রাজনৈতিক দল সকলের এটা করতে হবে। কারণ তা না করলে পর মনে হবে সেই লাভ সেই কদু, অর্থাৎ একই সিস্টেমে চলে আসতেছে ইত্যাদি, এটা এবং এটার খুব বেশি দরকার পড়বে বাস্তবায়নের সময় এই জিনিসটা। যেমন এখানে নিশ্চয়ই ইলেকশনের জন্য একটা বরাদ্দ রাখা আছে, সুতরাং সেই দিকে খেয়াল রাখতে হবে। এখানে কিছু সংস্কারের কিছু কাজের কথা বলা হয়েছে, যেমন ইভেন আমাদের এই 24শে জুলাই এরিয়াতে যে যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য একটা বরাদ্দ রাখা হয়েছে, এটা দেবে। কারণ এগুলো একটা অনিবার্য বিষয় এসে গেছে আর কি। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সোশ্যাল সেফটি নেটের উপরে কমানোর জন্য, কিন্তু কি হলো 50 টাকা করে হয়তো বাড়ানো হয়েছে, এটা তো না। কথা হচ্ছে যে মানুষকে কাভার কিভাবে হবে, তার কাছে টাকাটা সত্যি পৌঁছাবে কিনা। এবার অর্থাৎ আমি কথাটা এই জন্যই বলছি যে ওই আগেরও যারাই বিলি করতেন তারাই যদি এখনো বিলি করতে থাকেন বা ওই পদ্ধতিতে যান, তাহলে এই টাকা তো আগেও যেমন ওদের কাছে পৌঁছাতো না, এখনো সেরকম পৌঁছাবে না। এটা সামাজিক সুরক্ষা নামে যে বরাদ্দটা দেয়া হয়, যে ধরেন 50 টাকা বা 100 টাকা ভাতা বাড়ানো হলো, এইটা দিয়ে কি আসলে একজন মানুষকে সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব? অন্যভাবে একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমি যেটা এখন চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটার হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে 2% সুদে ঋণ এনে ওই কিছু নির্ধারিত গরিবদেরকে কর্মসংস্থান, কর্মসৃজন করার জন্য দেওয়া হচ্ছে। আমি ঋণ করে এনে ওনাকে ফ্রি দিচ্ছি, এটা সে ওইটা দায়িত্বশীলের সাথে ওইটা গ্রহণ করে তার সত্যিই উন্নতি হয়েছে কিনা এইটা দেখার বিশেষ বিষয়। আমি মনে করি যে আপনি 500 টাকা বললেন, 500 টাকা না দিলে ওরে ভালো টাকাই দিতে হবে, যাতে সে রেজিলিয়েন্ট হয়ে ওঠে, যাতে সে এম্পাওয়ার্ড হয়ে ওঠে, যাতে সে আর দরিদ্র না থাকে। সেই জন্যেই আর কি বাজেটের বক্তৃতাটা আমি এখনো দেখিনি, ওখানে আমরা একটা জোর দিতে বলেছিলাম বা বলা হয়েছে, আশা করি আছে হয়তো, সেটা হচ্ছে বলা হয়েছে যে আপনার এই যে সোশ্যাল সেফটি নেটের জন্য আপনি এই 500 টাকা বা যা দিচ্ছেন, এটার চাইতে আপনি শুধু সিম্পল যদি জাকাতের সিস্টেমের উপরে যদি জোর দেন, মানুষকে যদি বলেন যে জাকাতটা ঠিক মতন সিস্টেমেটিক হইতে দাও, তাহলে ওখান থেকে কিন্তু আপনার এই সোশ্যাল সেফটি নেটের কাজ অনেকটা উঠে আসে এই জন্য এখানে জাকাতের টাকাটা দেওয়া হয়, ওকে স্বাবলম্বী করার জন্যই দেওয়া হয়। ওই যে শাড়ি লুঙ্গির সিস্টেম থেকে কিন্তু, কনসেপ্ট থেকে কিন্তু চলে আসছে। জাকাত এখন এমনভাবে দেওয়া হবে যে আমি ওর একটা ভ্যান গাড়ি কিনে দেবো,
আমি ওরে করে দেবো, তারপরে সে আস্তে আস্তে উঠবে। 5 বছরের মাথায় যেন আমি দেখি যে ও নিজেই জাকাত দাতা হয়েছে আর এই পয়েন্টে। তো সুতরাং সোশ্যাল সেফটি নেটের এই বিতরণ এগুলোকে কর্মসৃজনমুখী বিতরণ হতে হবে। অর্থাৎ ওরে মানুষের 500 টাকা করে না দিয়ে আমি যদি 3500 বা 4500 করে দিয়ে আমি যদি তার একটা জিনিস কিনে দেই বা একটা কাজ করতে দেই, তার কর্মসৃজনের কাজের সুবিধা করে দেই, তাহলে আমার ওই 5 জনকে 2500 টাকা না দিয়ে আমি একজনকে যদি 2500 টাকা দেই তাহলে সেই হবে। এইভাবে আমার কর্মসৃজন করতে হবে, কারণ আমার মেন হচ্ছে কর্মসৃজন এবং এটা। সুতরাং ওই সোশ্যাল সেফটি নেটের ব্যাপারটাতেই সরকারের আরও হলিস্টিক্যালি দেখার অবকাশ আছে। আজ যেমন জাকাতের কথা বলছিলাম, কারণ আমাদের বিভিন্ন ব্যাংকের সব হিসেব নিয়ে আমরা দেখেছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন টাকা জাকাত দেওয়া যায়। তাহলে 1 লক্ষ কোটি টাকা জাকাত যদি সত্যিই ঠিক মতন ডিস্ট্রিবিউট হয় এবং নিশ্চয়ই হয়, কারণ ওটা সেইভাবেই করতে হয়, নইলে তো হবে না। তবে ওটা করলেই কিন্তু ওর কিন্তু এম্পাওয়ারমেন্ট বেড়ে যাবে, ওর কাজ সক্ষমতা বেড়ে যাবে, সেটাই হবে বরং মোর ইয়ে হবে আর কি। তো সেই জন্যই সেখানে যেসব সুযোগ সুবিধা দেওয়া উচিত সেটা দেওয়া হবে। আমি মনে হয় বক্তৃতার ভিতরে হয়তো এটা আছে, আমি দেখিনি। জনাব বিট্টু, আপনার কাছে জানতে চাইবো যে এই সরকার আসলে ঘাটতি পূরণের জন্য বা ঘাটতি মেটানোর জন্য অভ্যন্তরীণ খাত থেকে 1,25,000 কোটি টাকার ধার করার পরিকল্পনা করেছেন। এখন বিষয় হচ্ছে যার বড় একটা অংশ থেকে নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি টাকা টার্গেট ঠিক করা হয়েছে, ব্যাংক থেকে ধার করবে সরকার। এইটা আসলে ইনভেস্টমেন্টকে কিভাবে বাধাগ্রস্ত করবে? এটা একটু আগে আপনাকে বলছি যে ব্যাংকে যখন আমানত রাখে মানুষ, তার একটা অংশ সঞ্চয় থেকে এমনি সরকার নিতে পারে। কারণ ধরেন নর্মাল নিয়মে বাংলাদেশে যেটা যে 100 টাকা যদি কেউ আমানত রাখে, আপনাকে 3 থেকে 4 টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় ক্যাশ। তারপরে আপনাকে 12 থেকে 13% টাকা আপনাকে বলে স্ট্যাচুরিটি রিজার্ভ ফান্ড, তার আওতায় আপনি সরকারি বিল বন্ড এগুলি কিনতে পারেন। অর্থাৎ ওই টাকাটা সরকার এমনিই লোন নিচ্ছে টেকনিক্যালি। তারপরে আবার বাংলাদেশ ব্যাংক নিজেও কিন্তু ট্রেজারি বিল বন্ড বিক্রি করতে পারে। কিন্তু যখনই বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল বিক্রি করে, এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংক কিনতেছে, তার মানে হলো বাজার থেকে টাকাটা চলে যাচ্ছে ইনডাইরেক্টলি সরকারের কাছে। 2, এখন নর্মাল কমার্শিয়াল ব্যাংক থেকে আপনি বাণিজ্যিক লোনও নিতে পারেন সরকার। যেমন সরকার শুধু বললে তো হবে না, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ওই মানে বিদ্যুৎ সেক্টর সবাই কিন্তু লোন নিচ্ছে। তো যখনই সরকারি সেক্টর বা সরকার লোন নেয়, আপনার সেভিংসকেও খুব একটা বেশি বাড়তেছে না, হয়তো 5% গ্রোথ হতে পারে এবার। এখন যদি আপনি অধিকারে ওই টাকা অ্যাভেলেবল লোনেবল ফান্ড থেকে যদি সরকার বা সরকারি প্রতিষ্ঠান বেশি পরিমাণ লোন নেয়, তাহলে তো আর বিনিয়োগের জন্য টাকা পাচ্ছে না বিনিয়োগকারী। আর বাংলাদেশে আগেই আপনাকে বলছি, পুঁজিবাজার ঠিকমতো প্রতিষ্ঠিত না হওয়াতে বাংলাদেশের বিনিয়োগ ব্যাংক নির্ভর, মানে বাণিজ্যিক লোন নির্ভর। বাট আনফর্চুনেটলি এই বাণিজ্যিক ব্যাংকের যে সমস্যাটাকে অনেকে একটু ভিন্ন চোখে দেখে, অনেকে এটা প্রপারলি অ্যানালাইজ করে না কেন এই সমস্যাটা হচ্ছে। কথা বলছেন আপনি, পুঁজিবাজার আসলে বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখী হচ্ছে না, দীর্ঘদিন থেকে পতনের মুখে পুঁজিবাজার। এই বাজারকে ঠিক করা গেল না কেন, বা বাজারকে একটা গতিশীল, ওই যে উদ্দেশ্যে পুঁজিবাজার গঠিত বাংলাদেশে, তার অ্যাকচুয়ালি অন্যদিকে কাজ করে। এটা একটা জুয়ার মার্কেটের মতো হয়ে গেছে। আগের অর্থমন্ত্রী বলতেন ফাটকা বাজার। দেখবেন আপনি অনেক কোম্পানি আছে এগুলি বন্ধ, কিন্তু এগুলো শেয়ারের দাম খালি বেড়ে যায়, কি জন্য আল্লাহ জানে। তো সেজন্য আপনাকে বলতে যে দেখেন, এই পুঁজিবাজারের অনুপস্থিতিতে বাণিজ্যিক ব্যাংক হলো অনলি ওয়ে টু গেট দ্য মূলধন পাওয়ার জন্য। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। 1 মিনিট করে দুজনের কাছ থেকে শুনতে চাইবো যে এবারের বাজেট, আপনি তো দীর্ঘদিন অনেকগুলো বাজেট দেখেছেন, এবারের বাজেট দেখলেন, এই বাজেটের আসলে নতুনত্বর দিকটা কোনটা বা কোন দিকটা আপনার ভালো লেগেছে? দেখুন, খুব একটা নতুনত্ব, খুব একটা চমক দেওয়ার মতন বাজেট করার স্কোপ এবারে নাই। এটাই না, এটা তো আবার বলছি, অসুস্থ অর্থনীতিকে সুস্থ করার জন্য কিছু চেষ্টা করা, ওই যে 3D, ডিসিপ্লিন এবং ইত্যাদি ইত্যাদি, এইসব কাজে সরকার নানানভাবে চেষ্টা করবেন এবং করা হবে, সেইগুলোতেই বলা আছে। আর ওই বলছি যে চেষ্টা করা হচ্ছে যে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি কমানোর, কিন্তু সেই কমানোর ক্ষেত্রে
প্র্যাকটিক্যাল কিছু বিষয় থাকতে হবে, শুধু উৎপাদন বাড়িয়ে দিলে বা ইয়ে করলে হবে তা তো না, এখানে কিছু সংস্কারের বিষয় আছে, খেয়াল আছে। আর ফরেন কারেন্সির ব্যাপারটাতেই খুব কেয়ারফুল থাকার ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু মুদ্রা ওই যে মূল্য মুদ্রা বিনিময় হার যেহেতু ওঠানামা লাফালাফি করতেছে আর কি, বা করে যদি, এখন তো আরো বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে আর কি, সেইটার সাথে মিল রেখে আমার আমদানি এবং এখানে যেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় যাতে ওই পিঁপড়ের গুড় পোকায় খায়, মানে কি লাভের গুড় পোকায় খায় বলে যে এটা পিঁপড়ে খায় বলে যে কথা আছে, সেইটা যেন না ঘটে, সেই দিকে লক্ষ্য রাখা। জি, আপনার কাছেও জানতে চাইবে একই প্রশ্ন যে আসলে বাজেট আসলেই বা বাজেট ঘোষণা হলে কেউ বলে গরিব মারার বাজেট, কেউ বলে জনবান্ধব বাজেট, কেউ বলেন ব্যবসা বান্ধব বাজেট, এবারের বাজেটটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের অর্থ উপদেষ্টা সাহেব তো বলছে জনগণের বাজেট। শুনেন, বাজেটের নতুনত্ব কোত্থেকে আসে? বাজেটের একটা তো হলো টাকা আয় ব্যয়ের হিসাব, এখানে নতুনত্ব আপনি কিছু খুঁজে পাবেন না। বাট বাজেট একটা আইন, কিন্তু বাজেট সংসদে জমা দিয়ে তারপরে এটা আলোচনা হয়, সমালোচনা হয়, তারপরে এটাকে পাশ করা হয়। যখন এটা পাশ করা হয়, এটা কিন্তু একটা আইন। এই আইনের মাধ্যমে আপনি বহু সংস্কার করতে পারেন, দুর্নীতি কমানোর জন্য কিছু সংস্কার করতে পারেন, তারপরে বহুমাত্রিক সংস্কার এখানে করা যায়, যেমন এনবিআর রিলেটেড অনেক সংস্কার করা যায়। তো ওই যতক্ষণ পর্যন্ত ওই স্পিচটা দেখে কি কি সংস্কার করবে না দেখি, ততক্ষণ পর্যন্ত এটা বলতে পারছি না। তবে এইটুকু আপনাকে বলি যে এটা একটা আইন, এই আইনের আওতায় আপনার সংস্কার করতে পারেন। এই সরকার যদি আমি কোনো বেশি সংস্কার না দেখি, তাহলে আমাকে বুঝতে হবে যে ওনারা যে সংস্কার করতেছে এগুলি একটা মানে জনগণকে বিভ্রান্তি করার জন্য, জাস্ট লাইক আগের সরকারগুলো এই গত 15 বছর ধরে বিভ্রান্ত করছে, এখনো বিভ্রান্তি করার জন্য এই সংস্কার করতেছে। সরকার ওরা করবো না, ওনারা বুঝে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাজেট ভাবনা অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।